Hello and welcome friend. This is the fifth video on the series I have started on Indian polity from Lakshmikant. In the previous video, I had started third chapter from Lakshmikant, that is salient features of Indian Constitution. My dear friends, এটা আজকের 5 নম্বর ভিডিও, এই সিরিজের 5 নম্বর ভিডিও। এখনো পর্যন্ত আমি 4টি ভিডিও তৈরি করেছি ইন্ডিয়ান পলিটির উপরে, এবং আমি চ্যাপ্টার ওয়াইজ শুরু করেছি, লক্ষ্মীকান্ত থেকে চ্যাপ্টারগুলো তুলছি। লাস্ট ভিডিওতে আমি 3 নম্বর চ্যাপ্টার যেটা ছিল স্যালিয়েন্ট ফিচার্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন শুরু করেছিলাম। In the previous video I have discussed only 10 salient features from Indian constitution. In this video I will discuss the rest and also see some criticism of our constitution, and I will discuss a few questions from this chapter. So friends, যদি তোমরা কেউ আগের ভিডিওটা না দেখে থাকো তো আমি রিকোয়েস্ট করব এই ভিডিওটা দেখতে। আমি ওটার লিংক এই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে দেখে নাও, কারণ তাহলে এই চ্যাপ্টারটা কমপ্লিট হবে। এবং আজকে এই চ্যাপ্টারটা কমপ্লিট করার সঙ্গে সঙ্গে এই চ্যাপ্টারের উপরে কিছু কোশ্চেন্স আমি ডিসকাস করব। সো বেসিক্যালি I will end chapter 3 in this video. So let's start. Number 11, a secular state. Secular কথাটার মানে হচ্ছে ধর্ম নিরপেক্ষ। Basically this is not secular in meaning, but in Indian context the meaning of the word secular is the free and fairness of the state of India to promote, profess and to give space to profess one's own religion. মানে আমাদের দেশে সেকুলার কথার অর্থ কিন্তু ধর্ম নিরপেক্ষ নয়, মানে তোমাকে ধর্ম নিরপেক্ষ হতে হবে এমন নয়। অবশ্যই তুমি তোমার ধর্ম, তোমার নিজস্ব চিন্তাধারা সেগুলোকে নার্চার করতে পারো এবং স্টেটের তাতে কোনো প্রবলেম নেই। বরং আমাদের দেশে কিন্তু স্টেট বিভিন্ন ধর্মের কাজে সাহায্য করে। যেমন কি মুসলিমদের ক্ষেত্রে হজ যাত্রা, যে হজের কোটা থাকে, সৌদি আরবের গভর্নমেন্টের সঙ্গে আমাদের গভর্নমেন্ট নেগোসিয়েট করে সেটা নিয়ে। রিসেন্টলি আমাদের গভর্নমেন্ট কিন্তু সেই কোটাটাকে বাড়িয়েছে সৌদি গভর্নমেন্টের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করে। আবার যখন মান সরোবরে যাত্রা হয় তখন আমাদের গভর্নমেন্ট কিন্তু সিকিউরিটির ব্যবস্থা করে, অ্যারেঞ্জমেন্ট করে। তো আমাদের গভর্নমেন্ট কিন্তু রিলিজিয়াস ব্যাপারে ইন্টারফেয়ার করে না এমন নয়, ইন্টারফেয়ার করে, কিন্তু সেটা পজিটিভ ইন্টারফেয়ার। মানে কেউ যদি অন্য কোনো ধর্মের থাকে তাকে সেই তার ধর্ম, নিজের ধর্ম প্রফেস করতে কিন্তু আমাদের স্টেট বাধা দেয় না। এই কনটেক্সটে কিন্তু সেকুলার কথার অর্থ আমাদের দেশে এরকম। কিন্তু ওয়েস্টার্ন কান্ট্রিতে সেকুলার কথার মানে কিন্তু ধর্ম নিরপেক্ষ, মানে তাদের স্টেট, তাদের অ্যাডমিনিস্ট্রেশন, তাদের মেশিনারি কমপ্লিটলি সেকুলার টু দেয়ার চার্চেস, তারা ইন্টারফেয়ার করে না। এটাই ওয়েস্টার্ন সেকুলারিজম এবং ইন্ডিয়ান সেকুলারিজমের মধ্যে ডিফারেন্স। নাও সেকুলার এই কথাটা কিন্তু অরিজিনালি আমাদের কনস্টিটিউশনে ছিল না। The term secular was added to the preamble of the Indian Constitution by the 42nd Constitutional Amendment Act of 1976. মানে 1976 এ 42nd Constitutional Amendment Act এর মাধ্যমে, তখন প্রাইম মিনিস্টার ছিলেন মিসেস ইন্দিরা গান্ধী, উনি এই সেকুলার শব্দটা কিন্তু আমাদের প্রিয়াম্বলে ঢুকিয়েছিলেন। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে তাহলে কি আমাদের দেশ আগে সেকুলার ছিল না? অবশ্যই ছিল। এই ওয়ার্ডটা প্রিয়াম্বলে ঢোকার আগে পর্যন্ত আমাদের কনস্টিটিউশনে এমন কিছু প্রভিশন ছিল যেখানে কিন্তু একজন মানুষকে, নাগরিককে তার নিজের ধর্ম, তার নিজের চিন্তা ভাবনা, নিজের ফেথ, নিজের বিলিফ, ওরশিপ এর জন্য কিন্তু তাকে স্পেস দেওয়া হয়েছিল, সুযোগ দেওয়া হয়েছিল। এবং তুমি যদি কোনো ধর্ম যদি তুমি নিজে থেকে যদি সেটাকে প্রফেস করো, চিন্তাধারা করো, সেখানে কিন্তু স্টেট কোনো ইন্টারফেয়ার করবে না। ছিল কি কি আর্টিকেল ছিল, আর্টিকেলগুলো দেখবো। কিন্তু স্টিল বাই দি 42nd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সেকুলারিজম ওয়ার্ডটা ঢোকানো হয়েছিল প্রিয়াম্বলে। The state shall not discriminate against any citizen on the ground of religion. Article 15 ছিল। Article 15 কি বলেছিল? যে
অন দ্য গ্রাউন্ড অফ রিলিজিয়ন, মানে ধর্মের ভিত্তিতে স্টেট কোনো কারোর সঙ্গে প্রভেদ করবে না, বৈষম্যমূলক আচরণ করবে না। আর্টিকেল 15 ছিল, আর্টিকেল 25 ছিল, আর্টিকেল 26 ছিল, যেখানে কি বলছে, এভরি রিলিজিয়াস ডিনোমিনেশন অর এনি অফ ইটস সেকশন শ্যাল হ্যাভ দ্য রাইট টু ম্যানেজ ইটস রিলিজিয়াস অ্যাফেয়ার্স। মানে যে কোনো সেকশন, যে কোনো একটা ক্যাটাগরির মানুষজন, যে কোনো সেকশনের মানুষজন তাদের নিজের ধর্মের নিজের বিলিফ তারা কিন্তু ম্যানেজ করতে পারবে। তাদের ধর্ম সংক্রান্ত যে কোনো অ্যাফেয়ার্স, সভা সমিতি, যে কোনো জিনিস কিন্তু অ্যারেঞ্জ করতে পারবে। গভর্নমেন্ট বা স্টেট সেখানে কোনো বাধা সৃষ্টি করবে না। No person shall be compelled to pay any taxes for the promotion of a particular religion. ধরো তুমি ধর্মীয় কোনো সভা করছো যেখানে তোমার ধর্ম নিয়ে আলোচনা হচ্ছে, এই ধরনের কোনো সভা যদি তুমি সংগঠন করো, সেখানে কিন্তু গভর্নমেন্ট তোমার এই সভা বা সংগঠনের উপরে ইনকাম ট্যাক্সের আওতায় নিয়ে যেতে পারবে না, তুমি ট্যাক্স চার্জ করতে পারবে না। আর্টিকেল 27, no religious instruction shall be provided in the educational institution maintained by the state. আর্টিকেল 28, সরকার পরিচালিত কোনো স্কুলে কিন্তু ধর্মীয় কোনো অনুশাসন বা ধর্মীয় কোনো ইনস্ট্রাকশন কিন্তু দেয়া যাবে না। সেখানে সব ধর্মের প্রতি সমান সমন্বয় ভাব রেখে কিন্তু এডুকেশন চলবে। মানে তুমি পার্টিকুলার কোনো রিলিজিয়ানকে কিন্তু তুমি প্রমোট করতে পারো না এডুকেশন ইনস্টিটিউশনে, কারণ আমাদের স্টেট হচ্ছে সেকুলার স্টেট। আমাদের স্টেটের কোনো নিজস্ব রিলিজিয়ান নেই। অনেক কান্ট্রিতে যেমন আছে, যেমন পাকিস্তানে আছে, সৌদি আরবিয়াতে আছে, এরকম অনেক কান্ট্রিতে আছে যারা কিন্তু স্পেসিফিক কোনো একটা রিলিজিয়ানকে তাদের স্টেট রিলিজিয়ান হিসেবে অ্যাডাপ্ট করেছে। আমাদের দেশে কিন্তু কোনো স্টেট রিলিজিয়ান নেই, সমস্ত ধর্মের সমান অধিকার আছে, এবং স্টেট আমাদের কোনো একটা নির্দিষ্ট ধর্মের সঙ্গে অন্য ধর্মের বিভেদ তৈরি করতে পারে না বা ডিসক্রিমিনেট করতে পারে না। And Article 30, all minorities shall have the right to establish and administer educational institution of their choice. মাইনরিটি মানে যারা সংখ্যালঘিষ্ঠ, ধর্মের ভিত্তিতে যারা সংখ্যালঘিষ্ঠ। এখানে মজার ব্যাপারটা হলো মাইনরিটিস বলা আছে, তার মানে কি, সেটা ভাষার ভিত্তিতে হতে পারে, ধর্মের ভিত্তিতে হতে পারে, কালচারের ভিত্তিতে মাইনরিটি হতে পারে। যে কোনো পার্টিকুলার সেকশন হু আর মাইনরিটিস ইন their category, they have the right to establish and administer educational institution of their choice. তারা তাদের পছন্দ মতো কিন্তু কোনো শিক্ষা প্রতিষ্ঠান খুলতে পারে, চালু করতে পারে। আর্টিকেল 30 এর মাধ্যমে কিন্তু তাদেরকে সেই রাইট দেওয়া হয়েছে। তাহলে একটা জিনিস তোমরা বুঝতে পারলে যে সেকুলার এই কথাটা ঢোকানোর আগে পর্যন্ত কিন্তু আমাদের দেশ সেকুলার ছিল। এমন নয় যে সেকুলার শব্দটা ছিল না বলে আমরা সেকুলার ছিলাম না। কারণ তোমরা এই আর্টিকেলগুলো দেখতে পারলে, যেখানে আর্টিকেল 15 বলা আছে যে ডিসক্রিমিনেট করা যাবে না অন গ্রাউন্ড অফ রিলিজিয়ন। আর্টিকেল 16 আছে যে সমস্ত এমপ্লয়মেন্টে, গভর্নমেন্ট এমপ্লয়মেন্টের ক্ষেত্রে, পাবলিক এমপ্লয়মেন্টের ক্ষেত্রে সবার সমান অপরচুনিটি দিতে হবে। ওখানে তুমি ধর্মের ভিত্তিতে বা কোনো কিছুর ভিত্তিতে তুমি ডিসক্রিমিনেশন করতে পারবে না। আবার যেমন ছিল আর্টিকেল 26, যেখানে বলা ছিল প্রত্যেকটা মানুষকে তার নিজস্ব স্কোপ দিতে হবে, স্বাধীনতা দিতে হবে, সে তার রিলিজিয়াস অ্যাফেয়ার্স যাতে ম্যানেজ করতে পারে, স্টেট ইন্টারফেয়ার করবে না। আর্টিকেল 27 ছিল, আর্টিকেল 28, আর্টিকেল 29, 30। সো এতগুলো কিন্তু আর্টিকেল ছিল যার মাধ্যমে আমাদের কনস্টিটিউশনে সেকুলারিজম এস্টাবলিশড ছিল অলরেডি, কিন্তু 42nd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে সেকুলারিজম কথাটা আমাদের প্রিয়াম্বলে ঢোকানো হয়েছিল। The state shall endeavour to secure for all the citizens of uniform civil code. Article 44. Article 44 basically part of directive principles of state policy. Article 44 এ বলা ছিল যে দেশ চেষ্টা করবে যে তার সমস্ত নাগরিককে একটা ইউনিফর্ম সিভিল কোডের আন্ডারে আনা। সিভিল কোড মানে কি? মানে নাগরিক আইন, যেমন ম্যারেজ রেজিস্ট্রেশন, সেপারেশন, প্রপার্টি রেজিস্ট্রেশন, এমন কিছু। মানে যেহেতু আমরা সেকুলার স্টেট, তো আমাদের এই সমস্ত আইন কানুনগুলো, নাগরিক আইন কানুনগুলো কি হবে? এক হবে সমস্ত ধর্মের মানুষের ক্ষেত্রে। মানে ইট শুড নট বি discriminated on the ground of sex, caste, religion or place of birth. But unfortunately এখনো পর্যন্ত কিন্তু আমাদের দেশে ইউনিফর্ম সিভিল কোড চালু হয়নি। এখনো অনেক কিছু আইন আছে, নাগরিক আইন, আমি ক্রিমিনাল লর কথা বলছি না, এবং ক্রিমিনাল লয়ের কথা এখানে বলা হচ্ছে না, সিভিল কোডের কথা বলা হচ্ছে, নাগরিক আইন। সেখানে কিন্তু যে মুসলিমদের জন্য আলাদা বিবাহ রেজিস্ট্রেশনের আইন,
হিন্দুদের জন্য বা অন্যান্য রিলিজনের জন্য আলাদা আছে। এখনো পর্যন্ত কিন্তু আমরা এই ইউনিফর্ম সিভিল কোড এটা কিন্তু অ্যাচিভ করতে পারিনি। The Indian Constitution embodies the positive concept of secularism, giving equal respect to all religion or protecting all religious equally. যেটা আমি বললাম যে আমাদের এখানে সেকুলারিজম কথাটা কিন্তু পজিটিভ অর্থে ব্যবহৃত হয়। মানে আমাদের গভর্নমেন্ট কখনোই ধর্মের সঙ্গে সম্পর্ক রাখে না বা একদম নিউট্রাল অফ রিলিজিয়ন এরকম নয়, বরং সমস্ত ধর্মের মানুষকে তাদের নিজস্ব চিন্তাধারা, মত, আদর্শ, ভাবনা এগুলো প্রকাশ করার স্কোপ দেয় এবং সেখানে যথেষ্ট হেল্প করে। এবং সেকুলারিজমের আরেকটা এক্সাম্পল বলতে পারো যে কমিউনাল রিপ্রেজেন্টেশন। আমাদের দেশে আগে যেটা আইন ছিল 1909-এ তৈরি হয়েছিল ব্রিটিশ পিরিয়ডে, কমিউনাল রিপ্রেজেন্টেশন মানে নির্দিষ্ট কমিউনিটির জন্য নির্দিষ্ট ওই কমিউনিটিরই ক্যান্ডিডেট থাকবে এবং ওই ক্যান্ডিডেটকে ওই কমিউনিটির মানুষজন ভোট দিতে পারবে, যেটাকে সেপারেট ইলেক্টোরেট বলা হতো। সেটাকে অ্যাবলিশ করা হয়েছে, সেটা নেই। তো এই সমস্ত দিকগুলো প্রমাণ করে যে আমরা একটা সেকুলার স্টেট। নেক্সট ফিচার কি? ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি। ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি মানে কি? যারা অ্যাডাল্ট, যারা পরিণত হয়ে গেছে, তাদের সমস্ত রাইট আছে। ফ্র্যাঞ্চাইজি সমস্ত মানে আমাদের এই যে ইউনিয়ন অফ ইন্ডিয়া তার পার্ট। এবং পার্টটা কিভাবে না, গভর্নমেন্ট তৈরি করতে, গভর্নমেন্ট চুজ করতে তাদের অংশীদারিত্ব আছে, দে আর স্টেক হোল্ডার। এবং কিভাবে গভর্নমেন্ট তৈরি হয়, কিভাবে সরকার তৈরি হয়? থ্রু ভোটিং। সো অল দ্য অ্যাডাল্টস শুড হ্যাভ দ্য ভোটিং রাইট। আগে যেটা যখন আমরা কলোনিয়াল পিরিয়ডে ছিলাম, আন্ডার ব্রিটিশ গভর্নমেন্ট ছিলাম, তখন কিন্তু ভোটিং রাইট সবার ছিল না। অনলি যাদের সার্টেন অ্যামাউন্ট অফ প্রপার্টি ছিল, যারা ট্যাক্স ভরতো, তাদেরই ছিল। আমরা দেখেছি প্রিভিয়াস চ্যাপ্টারগুলোতে। আর আফটার constitution of Indian constitution come to picture, the voting age was reduced to 18 years from 20 years in 1989. Actually 1989 সালে ভোটিং এজটাকে 21 বছর থেকে 18 বছর করা হয়েছিল। তার আগে পর্যন্ত কত ছিল? যখন সংবিধান তৈরি হয় তখন ভোটিং এজ ছিল 21 ইয়ার্স। মানে 21 ইয়ার্স বা তার বেশি যে কোনো অ্যাডাল্ট তার ভোটিং রাইট ছিল, irrespective of his race, caste, sex, religion or place of birth। কোনো ডিসক্রিমিনেশন ছিল না। আর 1989 সালে থ্রু 61st কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ওই ভোটিং এজটাকে 21 থেকে কমিয়ে 18 করা হয়েছিল। তার মানে তোমরা বুঝতে পারছো যে যে কোনো ভারতীয় নাগরিক, সে যে জাতির হোক, যে ধর্মের হোক, যে ভাষার হোক, যে বর্ণের হোক, তার কিন্তু ভোটিং রাইট আছে এবং এটা একটা ফান্ডামেন্টাল রাইট। এটাকে বলা হয় ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি। নেক্সট ফিচার সিঙ্গেল সিটিজেনশিপ। আমি ইভেন্চুয়ালি লাস্ট ভিডিওতে যেটা ডিসকাস করে নিয়েছি অলরেডি, তবুও বলবো আমাদের দেশে কিন্তু সিটিজেনশিপ একটা, যে সেটা হচ্ছে আমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সিটিজেন। আমাদের স্টেটগুলোর আলাদা করে কিন্তু কোনো সিটিজেনশিপ নেই। যখন আমি ফেডারেলিজম, ইউএস ফেডারেলিজম, আমাদের ফেডারেলিজমের মধ্যে ডিফারেন্সটা ডিসকাস করছিলাম, তখন এই প্রসঙ্গটা এসেছিল। কারণ ডাবল সিটিজেনশিপ or dual citizenship is a characteristic of federation. But the beautiful thing of Indian constitution is that although we have taken or we have borrowed some concept or inspiration from other countries' constitution, but we have modified it. যেমন আমরা আমেরিকান কনস্টিটিউশন থেকে ফেডারেলিজম কনসেপ্ট নিয়েছিলাম, কিন্তু আমরা আমাদের মতো করে সেটাকে কিন্তু কাস্টমাইজড করে নিয়েছি। একদম হুবহু আমেরিকান কনস্টিটিউশনের প্রভিশনগুলো কিন্তু আমরা বসিয়ে দিইনি। যেমন আমেরিকাতে আছে ডাবল সিটিজেনশিপ, ডুয়াল সিটিজেনশিপ, মানে তাদের ফেডারেশন, সেন্ট্রাল গভর্নমেন্টের জন্য একটা সিটিজেনশিপ এবং প্রত্যেকটা স্টেটের জন্য আলাদা করে একটা সিটিজেনশিপ আছে। কিন্তু আমাদের দেশে ইন্ডিয়া we have only one citizenship, single citizen, that is we are citizen of government of India, not we are citizen of government of West Bengal or government of Maharashtra, not like that. Next feature is independent bodies. আমাদের কনস্টিটিউশন কিছু বডিজ তৈরি করে গেছে যাদেরকে কনস্টিটিউশন ম্যান্ডেট দেওয়া হয়েছে। মানে গভর্নমেন্ট ইচ্ছা করলে সেই সমস্ত বডিগুলোকে নিজের ইচ্ছা মতো করে কিন্তু চালিত করতে পারবে না। এক্সাক্ট কিছু প্রভিশন দিয়ে দেওয়া হয়েছে তাদের অপারেশনের জন্য, তাদের স্যালারিজ, ওয়ার্কিং কন্ডিশন সবকিছু বলে দেওয়া হয়েছে। কি কি বডি আছে, যেমন এখানে কিছু বডিজ দেওয়া আছে, সেগুলো বলছি। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে কেন ইন্ডিপেন্ডেন্ট করা হলো, কেন কনস্টিটিউশনাল স্ট্যাটাস দেওয়া হয়েছে?
কারণ কি, তারাই কন্ডাক্ট করবে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনস অফ পার্লামেন্ট, স্টেট লেজিসলেটিভ, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। এখন যদি যে কোনো গভর্নমেন্ট ইনচার্জ তারা যদি ইলেকশন কমিশনকে নিজের মতো করে চালিত করতে পারে, তাহলে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হতেই পারে না দেশে। সেই জন্য তাদেরকে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের মাধ্যমে তাদেরকে নির্দিষ্ট কিছু প্রভিশন করে দেওয়া হয়েছিল রিগার্ডিং দেয়ার স্যালারি, দেয়ার ওয়ার্কিং টেনিয়ার, দেয়ার ওয়ার্কিং কন্ডিশন, এবং তাদের ওয়ার্কিং কন্ডিশন কি কখনোই কিন্তু ডিসঅ্যাডভান্টেজ কন্ডিশনে নিয়ে যেতে পারবে না। মানে যে ধরো একজন চিফ ইলেকশন কমিশন যে স্যালারিটা আজকে পাচ্ছে, আজকের গভর্নমেন্ট যদি মনে করে তার থেকে স্যালারি কমিয়ে দেবে, সেটা পারবে না, ডিসঅ্যাডভান্টেজ পজিশন নিয়ে যেতে পারবে না। তাদেরকে কিন্তু এই রক্ষা কবচটা কনস্টিটিউশন দিয়ে দিয়েছে, যাতে করে তারা ইন্ডিপেন্ডেন্টলি ফাংশন করতে পারে। সেরকম বডি আছে কি আরো, ক্যাগ, কন্ট্রোল অ্যান্ড অডিটর জেনারেল। তাদের কাজ কি, টু অডিট দ্য অ্যাকাউন্টস অফ দ্য সেন্ট্রাল অ্যান্ড স্টেট গভর্নমেন্ট। সেন্ট্রাল এবং স্টেট গভর্নমেন্ট যে খরচগুলো করে, যে আয় ব্যয়ের যে হিসাব, সেই হিসাবগুলো কিন্তু চেক করে ক্যাগ, সিএজি। It acts as the guardian of the public purse and comments on the legality and propriety of government expenditure. এরা পাবলিক পার্স, মানে জনগণের যে টাকা, পাবলিক টাকা, তার হিসেব কিন্তু এরাই রাখে। এখান থেকে কোশ্চেন আছে যে কন্ট্রোল অডিটর জেনারেল স্টেট গভর্নমেন্টের অডিট করতে পারে কিনা, এখান থেকে কোশ্চেন আসে। এবং অবশ্যই এটাও আছে যে হু অ্যাক্টস অ্যাজ দ্য গার্ডিয়ান অফ দ্য পাবলিক পার্স, তো মনে রাখতে হবে ক্যাগ অর কন্ট্রোলার অডিটর জেনারেল অফ ইন্ডিয়া। দেন Union Public Service Commission to conduct examination for recruitment to all India services and higher central services. Union Public Service Commission এর মাধ্যমে কিন্তু যে আমাদের আইএএস, আইপিএস, এসব বিউরোক্র্যাটস, এদের নিয়োগ করা হয়, তারা কনস্টিটিউশনাল বডি। নেক্সট, স্টেট পাবলিক সার্ভিস কমিশন, একইভাবে তারা স্টেট লেভেলে কিন্তু এক্সাম কন্ডাক্ট করে এক্সিকিউটিভ অফিসারদের নিয়োগ করার জন্য, যেমন ডব্লিউবিসিএস। Next, the Constitution ensures the independence of these bodies through various provisions like security of tenure. আমি বললাম যে এই সমস্ত বডিগুলো যাতে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারে তার জন্য কনস্টিটিউশন কিছু প্রভিশন করে দিয়েছে, যেমন সিকিউরিটি অফ টেনিওর, একটা নির্দিষ্ট তাদের কিন্তু টেনিওর দিয়েছে, মানে একটা নির্দিষ্ট মানে কর্মকাল যেটাকে বলা হয়, যে এই পিরিয়ড পর্যন্ত ফাংশন করতে পারবে, 65 ইয়ার্স বা 60 ইয়ার্স। এটা কেন করেছে, কারণ গভর্নমেন্ট যাতে ইন্টারফেয়ার না করতে পারে, তার উপরে কোনো চাপ তৈরি করতে না পারে যে তোমাকে আমার কথা শুনতে হবে, আদারওয়াইজ আমি তোমাকে ভলেন্টারি রিটায়ারমেন্টে পাঠিয়ে দেবো, ট্রান্সফার করে দেবো, বা তোমার স্যালারি আমি ঠিক মতো দেবো না, এগুলো যাতে না করতে পারে সেই জন্য প্রভিশনগুলো দেওয়া হয়েছে। কি আছে, ফিক্সড সার্ভিস কন্ডিশন, এক্সপেন্সেস বিং চার্জ অন দ্য কনসিডার পার্ট অফ ইন্ডিয়া, এগুলো আগের দিন আমি ডিসকাস করেছি। তো নেক্সট পয়েন্ট, দিস ইজ অলসো an important point, that is emergency provision. এমার্জেন্সি প্রভিশন, এখানে এই জিনিসটা আমাদের সঙ্গে সঙ্গে ধরে নিতে হবে যে এটাও কিন্তু আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের একটা দিক, যেখানে আমরা ফেডারেলিজম অ্যাডাপ্ট করলেও ফেডারেলিজমে কিছুটা আমরা ডাইভার্ট করেছি। কেন না, এই সমস্ত প্রভিশনের মাধ্যমে, লাইক এমার্জেন্সি প্রভিশন যেমন একটা প্রভিশন, আমরা সেন্টারের প্রতি কিন্তু বায়াস আমাদের কনস্টিটিউশন। কেন না, এই প্রভিশনে কি বলছে যে the Indian Constitution contains elaborate emergency provisions to enable the president to meet any extraordinary situation effectively. মানে president on the advice of council of ministers headed by prime minister যে কোনো সময় যদি দেখে কিছু ক্রাইটেরিয়া ফুলফিল হচ্ছে না, তাহলে কিন্তু ন্যাশনাল এমার্জেন্সি বা প্রেসিডেন্টস রুল বা স্টেট এমার্জেন্সি এগুলো কিন্তু ইনভোক করতে পারে। এবং এগুলো করার কারণ কি, কনস্টিটিউশনে যেহেতু প্রভিশন দিয়ে দিয়েছে, নিশ্চয়ই কোনো কারণ আছে কেন এই প্রভিশনটা দিয়েছে। তার কারণ হচ্ছে টু সেফগার্ড দ্য সভরেনিটি। সভরেনিটি মানে কি, নিজের সার্বভৌমত্ব বজায় রাখা। এমন তো হতে পারে আমাদের দেশে কোনো একটা রেবেলিয়ান গোষ্ঠী, কোনো ইনসার্জেন্সি গোষ্ঠী, তারা বাইরের কোনো দেশের সঙ্গে, বাইরের কোনো টেরোরিস্ট গোষ্ঠীর সঙ্গে হাত মিলিয়ে আমাদের গভর্নমেন্টের ক্ষতি করার চেষ্টা করলো। এই সমস্ত কোন একটা রিজিয়নে যদি এগুলো হয়ে যায়, যেমন আমরা জম্মু এন্ড কাশ্মীরে প্রায় দেখি, ওখানে মাঝে মাঝেই ন্যাশনাল এমার্জেন্সি বা স্টেট এমার্জেন্সি ডিক্লেয়ার হয়। এগুলো হচ্ছে তার কারণ, সভরেনিটি রক্ষা করা, ইউনিটি রক্ষা করা, ইন্টিগ্রিটি রক্ষা করা, অ্যান্ড সিকিউরিটি অফ দ্য কান্ট্রি, এবং দেশের নিরাপত্তা রক্ষা করা। এখন এখানে আমরা দেখব কি কি এমার্জেন্সি হতে পারে। 3 রকম এমার্জেন্সি আছে। একটা হচ্ছে ন্যাশনাল এমার্জেন্সি। ন্যাশনাল এমার্জেন্সি কখন হয় না, অন দ্য গ্রাউন্ড অফ ওয়ার অর এক্সটার্নাল অ্যাগ্রেশন অর আর্মড রেবেলিয়ন, মানে কোনো যুদ্ধ বা বাইরের দেশের সঙ্গে আমাদের দেশে যখন কোনো একটা কোল্ড ওয়ার চলছে বা টেনশন চলছে, যেমন রিসেন্টলি কিছুদিন আগে চায়নার সঙ্গে আমাদের লাদাখে যেমন হচ্ছিল। তো এই সমস্ত কারণে কিন্তু পার্টিকুলার ওই রিজিয়নে বা ওই এলাকাতে কিন্তু আন্ডার আর্টিকেল 352, by invoking article 352, national emergency can be imposed on the particular area or state.
এটা মনে রাখতে হবে। এই ক্লজটা আর্টিকেল 352 এর মাধ্যমে কখন ন্যাশনাল ইমার্জেন্সি ইম্পোজ করা যায় না, আর্মড রেবিলিয়ন অর এক্সটার্নাল অ্যাগ্রেশন অর second state emergency. State emergency is also called president's rule. On the ground of failure of constitutional machinery in the states, Article 356, or failure to comply with the directions of the center, Article 365. মানে আন্ডার 356 এই আর্টিকেলের মাধ্যমে যদি সেন্ট্রাল গভর্নমেন্ট মনে করে যে কোনো একটি স্টেটে কনস্টিটিউশনাল মেশিনারি ব্রেকডাউন হয়ে পড়েছে, মানে সেই স্টেটে যেভাবে স্টেট চলছে সেটা কনস্টিটিউশনাল প্রভিশনকে ভায়োলেট করছে, কনস্টিটিউশনকে মানা হচ্ছে না, তখন কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট ইনভোক করতে পারে আর্টিকেল 356, এবং বাই ভার্চু অফ আর্টিকেল 356 প্রেসিডেন্টস রুল ক্যান বি ইম্পোজড অন দ্য পার্টিকুলার স্টেট। সেম স্টেট এমার্জেন্সি ডিক্লেয়ার করা যায়, প্রেসিডেন্টস রুল ডিক্লেয়ার করা যায় আন্ডার আর্টিকেল 365। কখন 365 ইনভোক হয় না, যখন সেন্ট্রাল গভর্নমেন্ট, আমরা জানি টাইম টু টাইম স্টেট গভর্নমেন্টকে বিভিন্ন ইনস্ট্রাকশন দেয়, অ্যাডভাইজারি দেয়, যখন সেন্ট্রাল গভর্নমেন্ট যদি মনে করে যে যে তার ইনস্ট্রাকশন মানা হচ্ছে না, তার ডিরেকশন মানা হচ্ছে না, তখন কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট আর্টিকেল 365 ইনভোক করে স্টেট এমার্জেন্সি ডিক্লেয়ার করতে পারে। আর একটা আছে ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি অন দ্য গ্রাউন্ড অফ থ্রেট টু দ্য ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি অফ ক্রেডিট অফ ইন্ডিয়া, আর্টিকেল 360। আর্টিকেল 360 মাধ্যমে যখন ফাইন্যান্সিয়াল ক্রাইসিস চলে আসে তখন ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি ডিক্লেয়ার করা যেতে পারে। And next one, three tier government. আমাদের দেশে অরিজিনালি যদিও টু টায়ার গভর্নমেন্ট ছিল, একটা সেন্টার একটা গভর্নমেন্ট, একটা স্টেট একটা গভর্নমেন্ট। এটাকে বলা হতো মানে টু টায়ার গভর্নমেন্ট। Later, the 73rd and 74th Constitutional Amendment Act 1992 have added a third tier government, and which is called local government. 73rd Constitutional Amendment Act এর মাধ্যমে আমাদের পঞ্চায়েতি রাজ শুরু হলো ফর রুরাল এরিয়াস, গ্রামীণ এলাকার জন্য, এবং 74th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে আরবান এরিয়ায় শুরু হলো মিউনিসিপ্যালিটি বডি। এই পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি বডি এদেরকে বলা হয় থার্ড টিয়ার গভর্নমেন্ট। আমাদের গভর্নমেন্ট হায়ারার্কি একদম উপরে সেন্ট্রাল গভর্নমেন্ট, দেন স্টেট গভর্নমেন্ট, অ্যান্ড দেন লোকাল গভর্নমেন্ট। যদিও লোকাল গভর্নমেন্ট কতটা ফাংশনাল বা হাউ মাচ দে আর অপারেটিভ, দিস ইজ আ ম্যাটার অফ ডাউট or debate, but still we have adopted three tier of government, and which is unique. পৃথিবীর অন্য কোনো দেশে কিন্তু এরকম থ্রি টায়ার অফ গভর্নমেন্ট নেই। নেক্সট, কোঅপারেটিভ সোসাইটি। অরিজিনালি এই ফিচার্সটা ছিল না। The 97th Constitutional Amendment Act of 2011 gave a constitutional status and protection to cooperative society. 97th Constitutional Amendment Act of 2011 এর মাধ্যমে right to form a cooperative society has been a fundamental right, and it is under Article 19 that right to form of cooperative society is a fundamental right. And also it has made amendment and added a new article, Article 43B, under directive principle of state policy, which says the duty of state will be to promote cooperative societies under Article 43B. So my dear friends, these are all about the salient features of Indian Constitution. I hope you have understood that all. If you have any doubt, please let me know in the comment section. I will try to address your doubts. Now let us see a few criticism of our constitution. আমাদের কনস্টিটিউশনের কিছু ক্রিটিসিজম এখানে দেওয়া আছে, এগুলো বেশি পড়ার দরকার নেই, জাস্ট জেনে রাখতে হবে। আমরা জানি যদি অলরেডি, জাস্ট একবার করে আমি বলে দিচ্ছি। আ বোরোড কনস্টিটিউশন, যারা ক্রিটিক্স আছে তারা বলেছে এটা হচ্ছে ব্যাগ অফ বোরোইংস, বিভিন্ন জায়গা থেকে ধার করে নিয়ে করা হয়েছে বোরোড কনস্টিটিউশন। কারণ কি, আমাদের কনস্টিটিউশনে অনেক প্রভিশন এবং পৃথিবীর এমন কোনো দেশটাই যেখানে নেওয়া হয়নি, ম্যাক্সিমাম কান্ট্রির কনস্টিটিউশন থেকে ইন্সপায়ার হয়ে নেওয়া হয়েছে। যারা সমালোচক তারা এটা বলে থাকে যে বোরোড কনস্টিটিউশন। নেক্সট, আ কার্বন কপি অফ দ্য 1935 অ্যাক্ট। আমাদের কনস্টিটিউশনের অনেক প্রভিশন 1935 অ্যাক্ট থেকে নেওয়া হয়েছে, ইনফ্যাক্ট অনেক প্রভিশন হুবহু তুলে নেওয়া হয়েছে, সেই জন্য অনেকে এটাকে কার্বন কপি অফ দ্য 1935 অ্যাক্ট বলে, আর অ্যামেন্ডেড ভার্সন অফ 1935 অ্যাক্ট বলে। যেমন N. Srinivasan observed that Indian Constitution is both in language and substance a close copy of the Act of 1935. এরকম ক্রিটিসিজম আছে। নেক্সট, আন ইন্ডিয়ান অর অ্যান্টি ইন্ডিয়ান। যারা অনেকে বলে থাকেন যে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন ইন্ডিয়ান ফিলিং বা ইন্ডিয়ান সেন্টিমেন্ট বা ইন্ডিয়ান
রিকোয়ারমেন্ট বুঝতে পারেনি, এটা হুবহু আমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টকে কপি করে তুলেছি। সো এটা একটা ক্রিটিসিজম। নেক্সট ক্রিটিসিজম, আনগান্ধিয়ান কনস্টিটিউশন। একই যারা ক্রিটিক্স আছে তারা এটা বলে থাকে যে গান্ধী, মহাত্মা গান্ধী যে ফিলোসফি ছিল আমাদের কনস্টিটিউশনের মধ্যে সেটা কিন্তু রিফ্লেক্ট হয়নি। আমাদের কনস্টিটিউশনে পঞ্চায়েত এবং ডিস্ট্রিক্ট পঞ্চায়েতের এই গভর্নমেন্টের মাধ্যমে কনস্টিটিউশনকে আরো বেশি পাওয়ার দেওয়া দরকার ছিল। এলিফ্যান্টাইন সাইজ আগেই ডিসকাস করেছি, অনেক বড় সাইজ। তো এটা নিয়েও অনেকে বলেছে যে খুব লেন্দি এবং কমপ্লিকেটেড, কমপ্লেক্স। তাদের মধ্যে ওয়ান অফ দেম ওয়াজ স্যার আইভার জেনিংস, ব্রিটিশ কনস্টিটিউশনালিস্ট। নেক্সট, প্যারাডাইজ অফ দ্য লয়ার। আমাদের কনস্টিটিউন্ট অ্যাসেম্বলিতে বেসিক্যালি লয়ারদের একটা প্রাধান্য ছিল, ম্যাক্সিমাম মেম্বার্স আর লয়ার্স, and that is the reason that our constitution has been the language of a legal and phraseology. যেমন স্যার আইভার জেনিংস এটাকে বলেছে লয়ার্স প্যারাডাইজ। সো এগুলো ক্রিটিসিজম ছিল। তো with this we conclude the chapter here, and now I will discuss some questions from the chapter. এই চ্যাপ্টারের উপর আমি কিছু কোশ্চেন বানিয়েছি, সেগুলো ডিসকাস করব। সো তোমরা যদি চ্যাপ্টারটা পড়ো এই ভিডিওটা দেখার পর, তারপরে এই কোশ্চেনগুলো অ্যাটেম্প্ট করবে, আশা করি এই চ্যাপ্টার থেকে আর কোনো ডাউট থাকার কথা না, সব ক্লিয়ার হয়ে যাবে। স্টিল যদি কোনো ক্লিয়ার থাকে কমেন্ট আমাকে বললে, চেষ্টা করবো আমি আবার এটাকে ডিসকাস করার। সো ফার্স্ট কোশ্চেন, হাউ মেনি schedules are there in the original constitution? অরিজিনাল কনস্টিটিউশনে কতগুলো স্কেডিউল ছিল? A 12, B 8, C 14 and D 22. Of course, answer is 8. Question 2. The idea of directive principle of state policy has been taken from the constitution of which country? Directive principle of state policy আইডিয়াটা কোন দেশের কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে? ইউএস, ইউকে, আয়ারল্যান্ড, ফ্রান্স? In the previous video I have discussed this. Answer is Ireland. Question number 3. Choose correct statement or statements. Number 1. Parliament under Article 368 can amend any part or article of the Constitution. Number 2. Constitution of England is second largest written constitution after India. Inspiration of fundamental rights is taken from the Constitution of US. The term federation has nowhere been used in the Constitution. So you have to find correct statement. Let's come to the first option. Parliament under Article 368 can amend any part or article of the Constitution. এখানে বলছে পার্লামেন্ট আর্টিকেল 368 এর মাধ্যমে কনস্টিটিউশনের যে কোনো পার্ট অর আর্টিকেলকে অ্যামেন্ড করতে পারে। কিন্তু কোশ্চেনটা হলো পারে কি? আনসার মাস্ট বি নো। কারণ কনস্টিটিউশন এমন কোনো পার্ট বা আর্টিকেলকে অ্যামেন্ড করতে পারে না যেটা আমাদের কনস্টিটিউশনের বেসিক স্ট্রাকচারকে ভায়োলেট করবে বা করে। সো পারে না, পার্লামেন্ট যে কোনো আর্টিকেলকে পারবে না। সো দিস ইজ নট আ কারেক্ট অপশন। সেকেন্ড অপশন, কনস্টিটিউশন অফ ইংল্যান্ড ইজ সেকেন্ড লার্জেস্ট রিটেন কনস্টিটিউশন আফটার ইন্ডিয়া। ইংল্যান্ডের কনস্টিটিউশন পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম কনস্টিটিউশন, লিখিত কনস্টিটিউশন আফটার ইন্ডিয়া। এটাও ইনকারেক্ট, কারণ কি ইংল্যান্ডের কনস্টিটিউশন প্রথমত লিখিতই না, সো সেকেন্ড থার্ডের কোনো গল্পই নেই। হ্যাঁ, ইন্ডিয়ান কনস্টিটিউশন ওয়ার্ল্ডস লার্জেস্ট রিটেন কনস্টিটিউশন, বাট কনস্টিটিউশন অফ ইংল্যান্ড ইজ আ unwritten constitution. Next option, inspiration of fundamental rights taken from the constitution of US. This is correct. US এর কনস্টিটিউশনের থেকে ইন্সপিরেশন নিয়ে আমাদের ফান্ডামেন্টাল রাইট তৈরি হয়েছে। Number 4, the term federation has not been used in the constitution. এটাও কারেক্ট, আমাদের কনস্টিটিউশনে কোথাও ফেডারেশন এই ওয়ার্ডটা কিন্তু ইউজ হয়নি। সো your answer should be 3 and 4, number C. Question number 4, which of the following is are features of parliamentary form of government in India? এই 1 2 3 4 যে অপশন চারটে দেওয়া আছে এর মধ্যে কোনটা বা কোনগুলি আমাদের ইন্ডিয়াতে যে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট অ্যাডপ্ট করা হয়েছে তার বৈশিষ্ট্য? লেট আস সি। ফার্স্ট, মেজরিটি পার্টি রুল। সেকেন্ড, কালেকটিভ রেসপন্সিবিলিটি অফ দ্য এক্সিকিউটিভ টু দ্য লেজিসলেটিভ। থার্ড, dissolution of the lower house. 4, presence of nominal and real executives. মেজরিটি পার্টি রুল মানে
সংখ্যাগরিষ্ঠ পার্টি সেই সরকার গঠন করবে। Yes, absolutely, it is correct. Collective responsibility of the executive to the legislative. Executive legislative এর কাছে রেসপন্সিবল। Yes, this is also correct. কারণ মিনিস্টার আমাদের যারা এক্সিকিউটিভ আছে, প্রাইম মিনিস্টার including other ministers, they are responsible to the Lok Sabha in general, particularly to the parliament in general, to the parliament, particularly to the Lok Sabha. So tara responsible legislative এর কাছে। This is also correct. Dissolution of the lower house, yes, this is also correct. যদি মেজরিটি পার্টি যদি তার সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে ফেলে, সংখ্যালঘু হয়ে যায়, তখন লোকসভাকে ভেঙে দেওয়া হয়, এটাও কারেক্ট। প্রেজেন্স অফ নমিনাল অ্যান্ড রিয়েল এক্সিকিউটিভ, দিস ইজ অলসো কারেক্ট। নমিনাল এক্সিকিউটিভ কে the president and real executive the prime minister. So your answer must be all of the above. Next one, question number 5. Which amendment of Indian constitution is called as mini constitution? First video te amra eta discuss korechi কোন কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টকে মিনি কনস্টিটিউশন বলা হয়। হিন্স এই কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের মধ্যে দিয়ে অনেক নতুন অ্যামেন্ডমেন্ট অনেক নতুন আর্টিকেল অ্যাড করা হয়েছিল। Option A, 44th Constitution Amendment Act 1978, 42nd Constitution Amendment Act 1976, 61st Constitution Amendment Act 1989, and 73rd Constitution Amendment Act 1992. Your answer must be 42nd Constitution Amendment Act, and it was done during the Prime Ministership of Mrs. Indira Gandhi. Question number 6. Which are true? এদের মধ্যে কোনটা ঠিক বলতে হবে। The Supreme Court is the highest court of appeal in India. It can declare law made by the parliament unconstitutional if the law violates constitutional provision. Number 3, it is guarantor of the fundamental rights. Number 4, in India we have integrated judiciary system. বলতে হবে কোনটা কারেক্ট বা কোনগুলো কারেক্ট। Let's see the first one. The Supreme Court is the highest court of appeal. Supreme Court সর্বোচ্চ আবেদনের জায়গা আমাদের ইন্ডিয়াতে। অবশ্যই ইট হ্যাজ টু বি কারেক্ট। আমরা আলটিমেটলি যদি কোনো কোর্টে গিয়ে রায় না পাই, কোথায় যাবো? সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টের পর আর কোথাও যাওয়ার জায়গাই নেই। নেক্সট, সো দিস ইজ কারেক্ট। It can declare law made by the parliament unconstitutional if the law violates constitutional provision. সুপ্রিম কোর্ট কোনো লকে আনকনস্টিটিউশনাল ঘোষণা করতে পারে যদি সেই লটা কনস্টিটিউশনকে ভায়োলেট করে। ইয়েস, সুপ্রিম কোর্ট হ্যাজ দ্য পাওয়ার। এটাকে বলা হয় জুডিশিয়াল রিভিউ। দিস ইজ অলসো কারেক্ট। থার্ড ওয়ান, ইট ইজ গ্যারান্টার অফ দ্য ফান্ডামেন্টাল রাইটস। একদমই তাই, ফান্ডামেন্টাল রাইটস এর গ্যারান্টার। যদি কারো ফান্ডামেন্টাল রাইট ভায়োলেট হয় আন্ডার আর্টিকেল 32, দ্যাট ইজ কনস্টিটিউশনাল রেমেডিজ, আন্ডার আর্টিকেল 32 এর মধ্যে তারা সুপ্রিম কোর্টে যেতে পারে, হাইকোর্টে যদিও যেতে পারে, বাট সুপ্রিম কোর্ট ইজ দ্য গ্যারান্টার অফ ফান্ডামেন্টাল রাইটস। Next, in India we have integrated judiciary system. Yes, this is also correct. I have discussed in the previous video. Question number 7. Which are incorrect? You have to find out incorrect statement or statements. Let's see. First one, the Supreme Court acts as the guardian of the Indian Constitution. Supreme Court আমাদের ভারতীয় সংবিধানের অভিভাবক হিসেবে কাজ করে। Number 2, right to constitutional remedies under Article 32 itself is a fundamental right. Article 32 যেটা কনস্টিটিউশন রেমেডি বলা হয়, এটা নিজেই একটা ফান্ডামেন্টাল রাইট, মৌলিক অধিকার। Number 3, fundamental rights are absolute in nature. I state cannot restrict it. মৌলিক অধিকার হচ্ছে একদম অ্যাবসলিউট, স্টেট এখানে কোনোভাবেই ইন্টারফেয়ার করতে পারে না। Number 4, the president of India is real executive head. আমাদের প্রেসিডেন্ট হচ্ছে এখানে একদম সত্যিকারের এক্সিকিউটিভ হেড, প্রধান, এক্সিকিউটিভ প্রধান। এর বলতে কোনটা ইনকারেক্ট? প্রথমটা আসি, the Supreme Court act as the guardian of the constitution. This is correct. Right to constitutional remedy itself is a fundamental right. This is also correct. Fundamental rights are absolute in nature. No, this is incorrect. Fundamental rights are not absolute in nature. State anytime can impose reasonable restriction. কিছু নির্দিষ্ট গ্রাউন্ডের উপর বেস করে স্টেট কিন্তু রেস্ট্রিকশন আনতে পারে। সো দিস আর নট অ্যাবসলিউট ইন নেচার। প্রিভিয়াস ভিডিওতে ডিসকাস করেছি। দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াস রিয়েল এক্সিকিউটিভ হেড, দিস ইজ অলসো ইনকারেক্ট বিকজ রিয়েল এক্সিকিউটিভ কে? প্রাইম মিনিস্টার। প্রাইম মিনিস্টার ইজ দ্য রিয়েল এক্সিকিউটিভ। প্রেসিডেন্ট হচ্ছে নমিনাল এক্সিকিউটিভ। দিস ইজ হি ইজ ফর্মাল হেড অফ আওয়ার রিপাবলিক অফ ইন্ডিয়া। সো দিস টু আর ইনকারেক্ট and your answer will be 3 and 4. Next, question 8. Which are correct?
এদের মধ্যে কোনটা কারেক্ট বলতে হবে। ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি ইজ জাস্টিসেবল ইন নেচার, মানে যদি ডিরেক্টিভ প্রিন্সিপাল ভায়োলেট হয় তাহলে কেউ কোর্টে গেলে আপিল করলে সে জাস্টিস পেতে পারে, মানে এটা বিচারাধীন বিষয়। ফান্ডামেন্টাল ডিউটিজ আর নন জাস্টিসেবল ইন নেচার, মৌলিক কর্তব্য নন জাস্টিসেবল মানে বিচার্য বিষয় নয়। কোনটা কারেক্ট বলতে হবে। ফার্স্ট ওয়ান of course not correct, this is incorrect because directive principles are non justiciable in nature, fundamental duties are non justiciable, so this is correct, so answer will be 2 only. Which is are correct? Question number 9. Indian constitution has adopted British parliamentary system of government rather than American presidential system of government. Indian constitution British parliamentary system of government ke adapt করেছে, American presidential system ke নয়। The provision of fundamental rights are contained in the original constitution. Fundamental rights এর provision গুলো original constitution আমাদের ছিল। Provision of law made by the parliament cannot be questioned by anybody in the country, by anybody in the country. পার্লামেন্ট যদি কোনো ল তৈরি করে, সেই ল বা সেই লয়ের কোনো প্রভিশন নিয়ে কেউ কোনো কোশ্চেন করতে পারবে না আমাদের দেশে। And number 4, Indian constitution has adopted federal system of government. আমাদের কনস্টিটিউশন ফেডারেল সিস্টেম অফ গভর্নমেন্টকে গ্রহণ করেছে। এদের মধ্যে কোনটা কারেক্ট? না ফার্স্ট ওয়ান দেখি। ফার্স্ট ওয়ান ইজ অফকোর্স কারেক্ট, আমরা অ্যাডাপ্ট করেছি ব্রিটিশ পার্লামেন্টারি সিস্টেমকে, আমেরিকান প্রেসিডেন্সিয়াল সিস্টেম নয়। প্রেসিডেন্সিয়াল সিস্টেম কি সেটা আর পার্লামেন্টারি সিস্টেম কি আমরা ডিসকাস করেছি প্রিভিয়াস ভিডিওতে। নাম্বার 2, দ্য প্রভিশনস অফ ফান্ডামেন্টাল রাইটস was contained in the original constitution. এটা ইনকারেক্ট, কারণ অরিজিনাল কনস্টিটিউশনে কিন্তু প্রভিশন ফান্ডামেন্টাল রাইটস এর প্রভিশন ছিল না, এটা 42nd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976 এর মাধ্যমে অ্যাড করা হয়েছে। সো দিস ইজ ইনকারেক্ট। প্রভিশন অফ ল মেড বাই দ্য পার্লামেন্ট ক্যানট বি কোশ্চেনড, এটাও ইনকারেক্ট, কারণ হ্যাঁ সুপ্রিম কোর্ট যে কোনো ল মেড বাই পার্লামেন্ট, সুপ্রিম কোর্ট হ্যাজ দ্য অথরিটি টু স্ক্রুটিনি এনি ল মেড বাই দ্য পার্লামেন্ট। জুডিশিয়াল রিভিউ যে কোনো লয়ের মাধ্যমে করতে পারে, এবং জুডিশিয়াল রিভিউর মাধ্যমে যদি দেখা যায় যে কোনো ল পার্লামেন্টের দ্বারা তৈরি হওয়ার পরে সেই ল বা সেই লয়ের কোনো প্রভিশন ফান্ডামেন্টাল রাইট বা বেসিক স্ট্রাকচারকে ভায়োলেট করতে, সুপ্রিম কোর্ট তাকে স্ক্র্যাপ করে দিতে পারে, স্ট্রাইক ডাউন করে দিতে পারে। ইন্ডিয়ান কনস্টিটিউশন হ্যাজ অ্যাডাপ্টেড ফেডারেল সিস্টেম অফ গভর্নমেন্ট, দিস ইজ অলসো ইনকারেক্ট, কারণ আমাদের স্টেট কিন্তু ফেডারেল সিস্টেম অফ গভর্নমেন্টকে অ্যাডাপ্ট করেনি, পুরোপুরি ফেডারেল সিস্টেমকে অ্যাডাপ্ট করেনি। সো ইয়ার আনসার উইল বি 1 only, so this one. Next question, question number 10, choose correct statement or statements. Right to form cooperative society is a fundamental right. Cooperative society গঠন করার রাইট হচ্ছে একটা মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল রাইট। In India we have two governments, center state, আমাদের দেশে দুরকম গভর্নমেন্ট আছে, একটা সেন্ট্রাল গভর্নমেন্ট, একটা স্টেট গভর্নমেন্ট। Under Article 356 national emergency can be invoked, and 356 আর্টিকেলের মাধ্যমে ন্যাশনাল এমার্জেন্সি চালু করা যেতে পারে, চালু করা যায়। And number 4 is State Public Service Commission is a constitutional body. So আমরা দেখে নিই কারেক্ট স্টেটমেন্ট আমরা চুজ করতে। ফার্স্ট ওয়ান, রাইট টু form a cooperative society is a fundamental right. Yes, this is absolutely correct. আমরা জাস্ট দেখলাম। In India we have two governments, center and state. This is incorrect because আমাদের দেশে দুটো গভর্নমেন্ট নেই, তিনটে গভর্নমেন্ট আছে। We have 3 tier of government, center, state and local government. So this is incorrect. And under Article 356 national emergency can be invoked. This is also incorrect because national emergency invoked under Article 352, not 356. 356 এর মাধ্যমে স্টেট এমার্জেন্সি অর প্রেসিডেন্টস রুল ইনভোক করা হয় যখন কোন স্টেটে কনস্টিটিউশনাল মেশিনারি ব্রেকডাউন হয়ে যায়। সো দিস ইজ অলসো ইনকারেক্ট, and state policy is a constitution body. Yes, this is correct. So your answer will be 1 and 4, 1 and 4, this one. Question number 11, by which constitutional amendment act voting right was reduced from 21st to 18? কোন কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে ভোটিং রাইট 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয়েছিল? 42nd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976, 61st কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1989, 73rd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট 1992. Pretty straightforward question, answer will be 61st. 73rd এর মধ্যে কি হয়েছিল? পঞ্চায়েত রাজ ইনস্টিটিউশন। Question number 12, and this is last question for today, and with this question I will conclude the chapter. Which is are incorrect? Indian state, that is Union of India, is a result of agreement among the Indian states. Union of India, ভারতবর্ষ
বিভিন্ন স্টেটের মধ্যে এগ্রিমেন্টের একটা ফসল। Number 2, the term secular was added to the Part 2 of Indian Constitution by 42nd Amendment Act 1976. সেকুলার শব্দটি 42nd Constitution Amendment Act এর মাধ্যমে পার্ট 2 তে ইনসার্ট করা হয়েছে। In India, there has been a clear separation between legislative and executive function. আমাদের দেশে লেজিসলেটিভ এবং এক্সিকিউটিভের মধ্যে একটা ক্লিয়ার সেপারেশন আছে। President's rule can be imposed on states on the ground of failure of constitutional and machinery in the state under Article 352. Under Article 352 মাধ্যমে কোন স্টেটে প্রেসিডেন্ট রুল ইম্পোজ করা যেতে পারে যদি সেই স্টেটে কনস্টিটিউশন এন্ড মেশিনারি ব্রেকডাউন হয়ে যায়। তাহলে তোমাকে বলতে হবে কোনটা ইনকারেক্ট। First one, Indian state, Union of India is a result of agreement among Indian states. This is incorrect. কারণ আমাদের দেশ কিন্তু এভাবে তৈরি হয়নি, যেটা আমেরিকাতে হয়েছিল, যে বিভিন্ন স্টেটের এগ্রিমেন্টের মাধ্যমে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা তৈরি হয়েছিল। আমাদের দেশে কিন্তু এটা হয়নি। সেই জন্যই আমাদের দেশে যে সমস্ত স্টেট আছে তাদের মধ্যে কেউ যদি বলে আমরা বেরিয়ে যাবো ইউনিয়ন অফ ইন্ডিয়া থেকে, সেটা কনস্টিটিউশনালি নট পসিবল। Second one, the term secular was added to the Part 2 of the Indian Constitution by 42nd Constitution Act. দেখ, সেকুলার কথাটি 42nd Constitution Act এর মাধ্যমে হয়েছিল, এটা কারেক্ট, বাট এটাকে কিন্তু অ্যাড করা হয়নি পার্ট 2 তে, এটা অ্যাড হয়েছিল প্রিঅ্যাম্বলে। সো দিস ইজ অলসো ইনকারেক্ট। থার্ড ওয়ান, ইন ইন্ডিয়া দেয়ার হ্যাজ বিন আ ক্লিয়ার সেপারেশন বিটুইন লেজিসলেটিভ অ্যান্ড এক্সিকিউটিভ। না, এটা কখনোই হতে পারে না। তোমরা যদি ক্লাসটা ফলো করো তাহলে বুঝে যাবে যে আমাদের দেশে কিন্তু সেপারেশন নেই, যেটা আমেরিকাতে আছে। আমেরিকান ফেডারেশন যেটা আছে আমাদের কাছে কিন্তু নেই, বরং আমাদের ইউকের মতো কেমন না কোঅপারেশন এবং কোঅর্ডিনেশন আছে। সো দিস ইজ অলসো ইনকারেক্ট। ফোর্থ ওয়ান, প্রেসিডেন্টস রুল ক্যান বি ইম্পোজড অন স্টেটস। হ্যাঁ, এটাও ইনকারেক্ট, কারণ প্রেসিডেন্ট রুল যদি কনস্টিটিউশন মেশিনারি ব্রেকডাউন হয়ে যায় তাহলে প্রেসিডেন্ট ইম্পোজ করা যায়, কিন্তু সেটা আন্ডার আর্টিকেল 350 না, আন্ডার আর্টিকেল 356। সো আনসার উইল বি অল অফ দ্য অ্যাবভ। So this is all, and in the next video I will start the next chapter from Lakshmikant, and I thank you all. In case you want PDF of these questions, join me on my Telegram channel. I have given link in the description. I will provide there. So friends, thanks for watching. Have a great day.